লাইফ অন অর্গানিজমকে বলবো আমরা সরাসরি, এন্ড দেয়ার মেটাবলিক অ্যাক্টিভিটিস। ফ্লোরা কি করবো, গাছপালা এবং মেটাবলিক অ্যাক্টিভিটিস ফর কনজারভেশন এন্ড রিমিডিয়েশন অফ সয়েলস। সয়েলকে কনজার্ভ করবে এবং রিমিডিয়েশন মানে ওই যে রিমিডিয়েশন মানে কি তোমার ডিগ্রেডেড হয়ে গেলে সেটাকে রেমেডি করে নিয়ে আসা। তাহলে এই বায়োটেকনোলজি দিয়ে আমরা সয়েলের মাইক্রোবিয়াল ফ্লোরা তাদের অ্যাক্টিভিটিকে সুন্দর করে কনজার্ভ করব এবং সয়েল ডিগ্রেডেশনটাকে আমরা রেমেডিয়েশনে নিয়ে আসবো। It is the emerging area of biotechnology with a major focus on use of soil microbes in improving the soil physical properties of soil, availability of nutrients to plants, degradation of xenobiotic and other wastes, controlling soil-borne plants pathogens, increasing plant health and protecting natural ecosystems. এই যে আমরা যা কিছু বায়োটেকনোলজি ঘাটাবো তার কারণ হলো মেজর ফোকাস হবে যে এটা আমরা প্রথম ফোকাস অন ইউজ অফ সয়েল মাইক্রোবস ইউজ করে সয়েল ফিজিক্যাল প্রপার্টি ইমপ্রুভ করব, নিউট্রিয়েন্ট অ্যাভেলেবিলিটি ইমপ্রুভ করব, তারপরে জেনোবায়োটিক ডিগ্রেডেশন অফ জেনোবায়োটিক মানে আমরা পড়াইতে গিয়ে কার্বন রিলেটেড কম্পাউন্ডস কিছু সেগুলোকে আমরা মানে ডিগ্রেড করব, মানে তোমার হলো মানে ডিকম্পোজ করা, ডিগ্রেডেশন আর কি। হ্যাঁ, এন্ড আদার ওয়েস্ট অন্যান্য ওয়েস্ট যেটা আছে, কন্ট্রোলিং সয়েল বর্ন প্লান্ট প্যাথোজেন এবং সয়েল বর্ন প্লান্ট প্যাথোজেন যেগুলো সেগুলো কন্ট্রোল করা, খুব যে বেশি না হইতে পারে, ইনক্রিজিং প্লান্ট হেলথ এন্ড প্রোটেক্টিং ন্যাচারাল ইকোসিস্টেম, প্লান্ট হেলথ ভালো রাখবো এবং ন্যাচারাল ইকোসিস্টেমকে আমরা প্রোটেক্ট করব। এরপরে identification and development of new microbial agents for biological control of plant pest, modification of plant pathogens for reduced virulence and bioremediation of soil is the revolunization মানে ভলুনাইজেশনের মধ্যে ভলুনাইজিং এর মধ্যে রিভলুনাইজিং অ্যাসপেক্টস অফ বায়োটেক ইন্ডাস্ট্রিজ। এখন এখানে আমরা এই সমস্ত করা এইগুলো মানে ইন্ডাস্ট্রি বলো, রিমেডিয়েশন বলো বা মাইক্রোবিয়াল এজেন্ট বলো, এগুলো নতুন করে আমাদের নিউ মাইক্রোবিয়াল এজেন্ট করবো, বায়োলজিক্যাল কন্ট্রোলের জন্য মডিফিকেশন আনবো, প্লান্ট প্যাথোজেন কিভাবে রিডিউস করবো, এই সমস্ত ইন্ডাস্ট্রি রেভলিউশনাইজেশন করা মানে রেভলিউশনারি স্টেপ আর কি, রিভলিউশনাইজিং অ্যাসপেক্টস অফ বায়োটেক্স। পরের লাইনটা বললে আরো ক্লিয়ার হবো আমরা। সয়েল বায়োটেকনোলজি মিন্স the biological is একটু বড় করে নিলে ওটা ভালো হয়, একটু করতে অসুবিধা হয় আমার, ভালো দেখতেছো নাকি, দেখা যায় কিছু একটু ভালো দেখা যায় তাই তো? জি স্যার। আচ্ছা, soil biotechnology means biological components, এই যে soil biotechnology means the biological components, এখানে আমরা what is meant by biotechnology বললে এই কথাগুলি পরপর যে লাল অক্ষরে বিভিন্ন কালার দিয়ে দেখা এগুলো এমফাসিস দিয়ে লিখবা। Soil biotechnology means the biological components plants, microbes, animals of soil plant system. Soil এবং প্ল্যান্টের সিস্টেমের মধ্যে আমরা মেইনলি সয়েল প্ল্যান্ট মাইক্রোবস এই একটার সাথে রিলেশন থাকে আর ম্যানিপুলেটেড টু ইনক্রিজ প্ল্যান্ট প্রোডাক্টিভিটি, এক কথায় প্ল্যান্ট অর ক্রপ প্রোডাক্টিভিটি। আমরা প্রথম জায়গায় বলছি আমাদের বায়োটেকনোলজি মানে হলো প্ল্যান্ট প্রোডাক্টিভিটি আমরা বাড়াবো। এবং পরে যদি আমরা রেড লাইন করি, soil biotechnology is a branch of biotechnology that focuses on the application of biological processes and organisms to improve soil quality, fertility and sustainability. তাহলে আমরা আর ভিতরে পড়াশোনার মধ্যে না গিয়ে এই যে লাল কথাগুলি আছে এইগুলো দিকে দেখি। soil biotechnology is a branch of biotechnology, খেয়াল করবা এই যে soil biotechnology is a branch of biotechnology, and biotechnology আছে এটার মধ্যে আরেকটা ব্রাঞ্চ that focuses on the application of biological processes and organisms, biological process এবং অর্গানিজম কিভাবে হবে এবং কি হইলে organisms to improve soil quality, soil quality improve করবে। soil quality মানে কি, ধরো আমরা কথা যদি বুঝে থাকি pH, EC, অর্গানিক ম্যাটার এরকম করে soil quality আমরা 1600 প্যারামিটার আছে। হ্যাঁ, তো সেই প্যারামিটার গুলি ইমপ্রুভ করবে। সয়েল ফার্টিলিটি ওই প্যারামিটার ইমপ্রুভ করে সয়েল ফার্টিলিটি হবে এবং সাস্টেইনেবিলিটি মানে কি, সাস্টেইনেবিলিটি বুঝি আমরা ফার্স্ট এর তো ডেফিনিশন দেই। সাস্টেইনেবিলিটি বলতে কি বোঝায় একজন বলো। লং লাস্টিং, এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, ইকোনমিক আর লোকালি অ্যাডাপ্টেবল। থ্যাংক ইউ ভেরি মাচ। এই তো উত্তরটা দিলে তো বোঝা যায় যে না বুঝতেছো।
তাহলে আমরা এই যে বায়োটেকনোলজি, এটা হলো মানে কতগুলো প্রসেস যার মাধ্যমে আমরা সয়েল এবং অর্গানিজম এগুলি এর মাধ্যমে সয়েল এবং অর্গানিজম ইনপুট দিয়ে সয়েলের কোয়ালিটি, ফার্টিলিটি এবং সাস্টেইনেবিলিটি ইমপ্রুভ করব এই টেকনোলজির মাধ্যমে। এবং সেটা কি দিয়ে করি? সাধারণত আমরা অর্গানিজম ইউজ করে, যার কারণে বায়ো বলছে, বায়ো মিন্স লাইফ। অর্গানিজম দিয়ে সয়েলকে আমরা বিভিন্ন টেকনিকে এর কোয়ালিটি, ফার্টিলিটি, সাস্টেইনেবিলিটি ইনক্রিজ করবো। এভাবেই মোটামুটি আমরা দিয়ে থাকি। তারপরে প্রথম কথার মধ্যে এরকম দুটো উদাহরণ যদি বলা হয়, উদাহরণস্বরূপ আমরা বলতে পারি বায়ো ফার্টিলাইজেশন বাই রাইজোস্ফিয়ার ইনোকুলেশন। এটা হলো in tropical agriculture the potential for improved crop productivity from rhizobial inoculation is the generally much higher than for temperate system. এই যে আমাদের রাইজোবিয়াল ইনোকুলেশন, আমরা রাইজোস্ফিয়ার জন্য রাইজোবিয়াল ইনোকুলেশন মানে রাইজোস্ফিয়ারে আমরা যদি বায়ো ফার্টিলাইজার ইউজ করি তখন সেখানে ওই যে নোডুল ফর্মেশন হয়, মানে তোমার ব্যায়াম একটা শব্দ বা বেসিকুলার মাইক্রোরাইজে, হ্যাঁ পরে আসবে হয়তো কোনো এক সময়। ওই ধরনের যদি ইনোকুলাম আমরা অর্গানিজম ইনোকুলেট করি তাহলে সেখানে দেখা যায় যে আমাদের ট্রপিক্যাল কান্ট্রিতে এটা খুব বেশি কাজ করে দেন টেম্পারেটের কারণে। এটার কারণটা কি বলতে পারো? ট্রপিক্যাল কান্ট্রিতে ভালো অর্গানিজম ভালো, সিম্পল কথা যে বায়ো ফার্টিলাইজার মানে অর্গানিক মাইক্রোবস যদি আমরা দেই, বায়ো ফার্টিলাইজার বলে যে সমস্ত ফার্টিলাইজারের সাথে, ধরুন ইউরিয়া আমরা দিলাম, ইউরিয়ার সাথে কিছু অর্গানিজম দিয়ে দিলাম। মাইক্রোবস তারা ফার্টিলাইজার না, বায়ো ফার্টিলাইজার হলো একটা ইউরিয়া দিলাম, ইউরিয়ারে কোটেড করে ওর সাথে অর্গানিজম দিয়ে দিলাম, হ্যাঁ, তখন ওইটা হয়ে যায় বায়ো ফার্টিলাইজার। তো ওখানে অর্গানিজম অ্যাক্টিভ হবে কিরকম, একভাবে কাজ করবে। ইউরিয়াকে ধরো স্লো রিলিজ করতে পারে, ফাস্ট রিলিজ করতে পারে, যেটা আমরা চাই সে সেভাবে অর্গানিজম কন্ট্রোল করবে। এইটা আমার ট্রপিক্যাল কান্ট্রিতে ভালো কাজ করে টেম্পারেট কান্ট্রির জন্য। আমরা প্রথমত ট্রপিক্যাল টেম্পারেট বুঝি তো নাকি? ট্রপিক্যাল হলো ধরো 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, টেম্পারেট হলো 20 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার। তাহলে এখানে কেন খারাপ করে, এক কথায় কি উত্তর দিবা? উত্তর বুঝতে চাই তোমাদের কাছে, ঘুমটা ভাঙ নাকি বলো, কি বলতে পারো? বলতে পারতেছ না কেউ নাকি? কিউটেন শুনছো? কিউটেন শুনছো কখনো? কিউটেন শুনছো কখনো? হ্যাঁ স্যার, শুনছিলাম স্যার। কে বলছে? কিউটেন আমি বলছি ফার্স্ট ইয়ার থেকে যে কোনো জায়গায় কয়েকবারই বলা হওয়ার কথা। তোমরা তো মাস্টার্স আসছো, প্রায় সব ক্লাসে আমার পাই আসছো, তাই না? জি। যে 10 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার বাড়ার কারণে কেমিক্যাল রিঅ্যাকশন কয়েক গুণ বাড়ে অথবা কমে। হ্যাঁ, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি ম্যাক্সিমাম হয় 37.5 ডিগ্রি সেলসিয়াসে। এখন ট্রপিক্যাল কান্ট্রিতে বলছি যে অ্যাক্টিভিটি ভালো, প্রোডাক্টিভ ভালো হয়, কারণ হলো 30 ডিগ্রি সেলসিয়াসে মাইক্রোব যেভাবে কাজ করবে, টেম্পারেচার হলো 20 ডিগ্রি সেলসিয়াস, অনেক গুণ কমে যাবে না? এটা হলো টেম্পারেচারের ইফেক্ট। হ্যাঁ, তো এইটাও তো একটু এখন সময় বসে আমার তো দুঃখ লাগলো। কিউটেন আমি তো ফার্স্ট ইয়ার থেকে পড়াইতে গেলে ফার্স্ট ইয়ারও বলি, চলেই আসে যে কোনো সময় টেম্পারেচারের ইম্প্যাক্ট বলতে গেলে। যাই হোক, আবার বুঝে নাও যে এটা আমারই ব্যর্থতা মনে করতেছি যে তোমরা এখন কিউটেন বুঝতেছো না। টেম্পারেচার কোএফিসিয়েন্ট হিসেবে আমরা বলে থাকি, টেম্পারেচার কোএফিসিয়েন্ট Q10, অর্থাৎ 10 ডিগ্রি টেম্পারেচার বাড়া অথবা কমার কারণে যে কোনো রিঅ্যাকশনের গতি হোক, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি হোক, কয়েক গুণ বাড়ে অথবা কমে। বাড়ে অথবা কমে, কখন বাড়ে? অপটিমাম টেম্পারেচার পর্যন্ত যাইতে বাড়বে, অপটিমাম পরে বেশি হয়ে গেলে আবার কমবে। যেমন মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটির কথাই বললাম, 37.5 ডিগ্রি সেলসিয়াস 20 থেকে 30 গেলে তার অ্যাক্টিভিটি কয়েক গুণ, মানে 3-4 গুণ বেড়ে যাবে। আবার যদি 30 থেকে 35 যাও, আর ওই 10 না হলে 5 হলে কিছু গুণ বাড়বে। 37 এর পরে যখন 45 চলে যাবা তখন তো আবার কয়েক গুণ কমে গেছে। 45 থেকে 55 গেলে আবার অনেক কমে যাবে। 60 তে গেলে সব আর কাজ মারা যাবে, থাকবে না, সার্ভাইভ করতে পারবে না। এইটা হলো ভেরিয়েশন। এগুলো একটু যদি ওই জিনিসগুলি মাথায় আসে, নাইলে হঠাৎ করে লিখবা যে কেন ট্রপিক্যাল বাড়লো কেন কমলো, তা তো বুঝতেছি না। আচ্ছা, যাই হোক, এখন বলা হচ্ছে ক্রপ সাচ এস সয়াবিন, তারপর পিনাটস এর বোটানিক্যাল নেম মুগ বিন দেওয়া আছে, আর গুড এক্সাম্পলস ফর ট্রপিক্যাল লেগুমস দ্যাট ক্যান বেনিফিট এনর্মাসলি ফ্রম রাইজোবিয়াল ইনোকুলেশন। এখন
এই যে রাইজোবিয়াল ইনোকুলেশন আমরা দিলে যে একটা অর্গানিজম দেবো, সে কোন প্লান্টের সাথে ভালো কাজ করবে, এই রাইজোবিয়াল ইনোকুলেশন গুলি হলো এটা ওই ধরো মুগ বিন, সয়াবিন এই সমস্ত প্লান্টের সাথে ভালো কাজ করে। হ্যাঁ, তো সেই প্লান্ট বুঝে আমরা মাইক্রোব সিলেক্ট করবো। আচ্ছা, এবার আসছো when will inoculum be most effective। এখন আমরা তো মাইক্রোবস নিয়ে কথা বলছি, হঠাৎ করে ইনোকুলাম মধ্যে চলে আসলাম। স্যার ইনোকুলামটা আবার ইনোকুলাম তো আমার ধারণা তোমরা থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে পারছো, ভালো করে আসছো, ইনজেকশন করতে পারো। ইনোকুলাম ইনজেকশন শিখাইছে? তো একটু রেসপন্স করো। আমরা ইনজেকশন মানুষের শরীরে ইনজেকশন দেয়, তাই না? তোমরা সয়েল ইনজেকশন দেওয়া শিখছো? স্যার না, গ্যাস। গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ, গ্রাম পজিটিভ, গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া এগুলো প্র্যাকটিক্যাল করায়। কোন জায়গায় যদি সাফিসিয়েন্ট না থাকে সেখানে আমরা এখন যাই হয়েছে সেটার দিকে আমি কথা না বলি। ইনোকুলেশন হলো কি, একটা অর্গানিজম তুমি জানো যে আমার সয়েলে সে নাইট্রোসোমাস ব্যাকটেরিয়া এ কি করে এমন ভাইঙা নাইট্রেট বানায়, নাইট্রেট খাবার হিসেবে প্লান্ট নেয়। এখন আমি দেখতেছি নাইট্রোসোমাস ব্যাকটেরিয়া আমার থাকার কথা সয়েলে 10⁶ to 10⁹। এখন আমার সয়েল আছে 10⁴, তাহলে অনেক ইনসাফিসিয়েন্ট। এখানে আমার ইনোকুলাম না দিলে আমি এই সয়েলে যদি ইউরিয়া দিই, সে ভাইঙা নাইট্রেট কনভার্ট করতে পারবো না, আমার ইউরিয়া দেওয়া কোনো কাজ হবে না। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই ব্যাকটেরিয়া ইনোকুলেট করতে হবে। হ্যাঁ, এবং ইনোকুলেশনের কিছু প্রসেস আছে যে আমি শরীরে, মানুষের শরীরে যখন ইনজেকশন দিয়ে কতগুলা মেডিসিন ঢুকাই দাও, ওইরকম অর্গানিজম ঢুকাই দাও, সে গিয়া সেই তোমার রোগাক্রান্ত থেকে সুস্থ করে তোলে। ঠিক সয়েল ওরে একই অবস্থা। যখন কোনো সময় সয়েলে ইনসাফিসিয়েন্ট ব্যাকটেরিয়া থাকবে অথবা নাই, যে নাইট্রোসোমাস ব্যাকটেরিয়া থাকার কথা আসলে নাই, তাহলে সেখানে ওই যখন না থাকবে অথবা ইনসাফিসিয়েন্ট থাকবে, তখন ওই অর্গানিজমটা যদি ওই সয়েল আমরা ইনোকুলেশনের মাধ্যমে ঢুকাই, তখন ওই সয়েলটা বেনিফিটেড হবে, প্রোডাক্টিভ হবে। এখন এখানে কিছু কথা আছে অস্ট্রেলিয়া, এটা উদাহরণ দিয়ে আমরা দেখি কি বলে। In general, inoculation will be most effective when the soil's indigenous rhizobia are either ineffective or present in insufficient number. Then indigenous soil native যেটা থাকে, অর্থাৎ সয়েলের প্যারেন্ট হিসাবে, হেরিডিটি হিসাবে যে অর্গানিজম গুলি থাকার কথা, সেটা যদি থাকে ইনএফেক্টিভ or present in insufficient number, যে নাম্বার থাকার কথা আছে কম, to provide a reasonable inoculum. কি হয়, an extreme case of this latter problem can be found in Australia। কথা হলো অস্ট্রেলিয়া দেখা গেছে প্রেজেন্ট ইন ইনসাফিসিয়েন্ট নাম্বার। প্রথম কেস হলো এদের ইনএফেক্টিভ, সেটা না, বলছে an extreme case of this latter problem can be found in Australia, অর্থাৎ প্রেজেন্ট ইন ইনসাফিসিয়েন্ট নাম্বার। হ্যাঁ, সেক্ষেত্রে তারা কি করে, where native population of the rhizobia are often completely absent, যে মানে নেটিভটা মানে কমপ্লিটলি অ্যাবসেন্ট হতে পারে। সিমিলার সিচুয়েশন মে অলসো এক্সিস্ট when previously barren soils such as in arid areas are brought into cultivation। এখন কথা, এই কোন কোন জায়গায় এরকম হতে পারে যে ওই ইনসাফিসিয়েন্ট নাম্বার অথবা অ্যাবসেন্ট থাকে, কি কারণে হবে? এরিড, যেন ডেজার্ট ল্যান্ড, যেখানে ডেজার্ট এরিয়া, পানি নাই, খাবার নাই, অর্গানিজম থাকবে কি করে? ওই সমস্ত জায়গায় যদি তুমি খাবার, পানির, অক্সিজেনের সাপ্লাইয়ের ব্যবস্থা করো, ওখানে যদি তুমি ব্যাকটেরিয়া ইনোকুলেট করো, তখন তারা ওই ল্যান্ড গুলিকে আবার কাল্টিভেবল ল্যান্ডে নিয়ে আসতে পারবে। দিস টাইপ অফ সিচুয়েশন কন্ট্রাস্ট শার্পলি উইথ টেম্পারেট এগ্রিকালচারাল সয়েলস which can have an indigenous residual population of about 100,000 per gram। 100,000 মানে 100,000 মানে কি, 1000 আর দুইটা শূন্য, 5টা 5 গ্রাম পার নাইট্রোজেন, তাহলে সেটা হলো কম। ক্যান হ্যাভ an indigenous residual population of about 100,000 মানে 1 লাখ। বুঝতে পারছো তো? 1 লাখ পার গ্রাম, কিন্তু আমাদের পার গ্রামে থাকার কথা 10 to 10 লাখ, 10 লাখ থেকে 10 কোটি। তাহলে ওই সমস্ত জায়গায় এই ধরনের অর্গানিজম যদি আমরা ইনোকুলেট করি, তাহলে সেই সয়েলটা ভালো কাজ করবে। প্রথম কথা, ইনোকুলেশন কখন ইফেক্টিভ হবে, অর্থাৎ সয়েলে যদি ওই যেটা আমরা যে অর্গানিজমটা দিতে যাচ্ছি, যে ব্যাকটেরিয়া দিতে যাচ্ছি, সেই ব্যাকটেরিয়া হয় থাকে নাই, ইনএফেক্টিভ আছে, অথবা ইনসাফিসিয়েন্ট নাম্বার আছে। আরেকটা জিনিস দেখতে হবে যে আমরা যে ওই ইনসাফিসিয়েন্ট, ইনএফেক্টিভ আছে, তারা কি কারণে ইনসাফিসিয়েন্ট, ইনএফেক্টিভ, তারা অ্যাক্টিভ হওয়ার যে ক্রাইটেরিয়া সেটা সয়েলের আছে কিনা। এগুলো পরে আসবে যে কি কি ফ্যাক্টর আমরা কনসিডার করব,
এই ফ্যাক্টর গুলি আমাদের চিন্তা করতে হবে। তো এগুলোর সাথে প্রথম কথা যে ইনোকুলেশন ইফেক্টিভ হবে যদি সয়েলে ইনসাফিসিয়েন্ট অথবা ইনএফেক্টিভ অর্গানিজম থাকে, তখন আমরা যদি ওইরকম ব্যাকটেরিয়া ইনোকুলেট করি তখন সয়েলটা অ্যাক্টিভ হবে। কমন মেথডস অফ ইনোকুলাম ইন্ট্রাকশন, এই কমন মেথড গুলি কি? যেখানে আমরা যদি for large legume seeds such as those of soybean, inocular are only really effective with about 1 million vial cells per seed. এই যে আমরা একটা সিড যদি ব্যবহার করি, সেটা বলছে কি সয়াবিন সিড যদি দাও, একটা সিটের মধ্যে 1 মিলিয়ন ভায়াল মানে হলো 10⁶ পার গ্রাম। ওই 1 মিলিয়ন ভায়াল সেলস পার সিড। এখন আমরা ওই যে সয়াবিন সিডটা, সিডের ওজনের সিডটা বোঝার জন্য ওর সারফেসে আমরা এইটাকে রোল করে দিয়ে, যেমন ওই সিডটাকে যদি কাদার মধ্যে ঢুকাও, বালু বা ক্লে সয়েলের মধ্যে ঘুরাও, ওর গায়ে যতটুকু ক্লে লেগে থাকবে ওইটাই 1 মিলিয়ন ভায়ালের মধ্যে হবে। পরে আসতেছি, sometimes single strains inocula are used whereas sometimes multiple strains are preferred. এখন একভাবে একটা ইনোকুলাম আমরা দিতে পারি, মাল্টিপলটা ভালো। একটা সিটের মধ্যে দিয়ে যদি আমরা অনেকগুলি অর্গানিজম সয়েলে দিতে পারি, সেই জিনিসটা ভালো। The latter tends to be more effective over a broad range of crop and soil condition. Most common method of inoculum introduction into the is to incorporate the residual cells with a carrier that can act as a source of coating for legume seeds as they are sown. যে আমরা সয়াবিন সিড ছিটাই দেবো, ওইটা একটা সিড কোটিং দিয়ে দিলে, কোটিং দিয়ে সিটের মতো কোটিং দিলে গেলে তো লাগবে না, ওটাকে আরো প্রসেস করতে হবে, সেই কথা এখানে বলা আছে। দিস কোটিং মে অফেন বি পি ক্লে অর পিট সার্কেল বেসড। এবং কোটিং কি দিয়ে দেব, সেটা হইতে পারে পিট সয়েল, ওই যে আমরা কালো যেটা অ্যাশ দেখা ওরকম, অথবা ক্লে, আমাদের ক্লে তো বুঝতেছো, অর পিট সার্কেল, যে আমরা চারকোল যে বালু পিছনে অ্যাশের মতো, যেটা আমরা ওইগুলোর মতো করি, and enables both prolonged survival for inoculum both in storage and in field. এখন কথা এই যে এটা আমরা যদি এইভাবে কোটিং দিই, কোটিং দিয়ে কোথাও রাখতে হবে, ফিল্ডে নিতে হবে, and close contact between legume seeds and inoculum থাকতে হবে। This coating may often be peat, clay or peat circle based and enables both prolonged survival of inoculum. এখন এই both in storage and feed, এই যে আমরা বললাম যে একটা ধরো সয়াবিন সিড নিলাম, সেটা ক্লে দিলাম, ক্লে মানে কি ওর মধ্যে অর্গানিজম ইনসার্ট করে কিছু অর্গানিজম ওই ক্লেতে মিক্স করে সেই ক্লেটা সিটের সাথে মিক্স করানো। এখন সিট এমনি এমনি নিবে, ক্লে থাকলে লাগবে না, আর কিছু গামি সাবস্টেন্সও এই সিড সোকিং এর মধ্যে ব্যবহার করতে হবে, সেটা বোধহয় বলবে। Also close contact legume seeds and inoculum and galo, sometimes the carrier is stuck to the seed with gum aerobic or similar resinous compounds as the true seed coating, sometimes applied in granules and sometimes sprayed into the seed furrow as a salary suspension. এখন এখানে আমরা যে কিভাবে করি, ওই যে সিডটাকে গাম aerobic মানে আমরা সয়াবিন সিডটাকে কিছু স্টিকি পানির মধ্যে রেখে, যথা ওইটাকে একটু পানি সোক করলে ওই ক্লেটা যাতে করে কথা ওইটা একটু ভিজাই নিলে ক্লে ওটার মধ্যে লাগবে, শুকনা ঘুরালে ওর মধ্যে ক্লে অতটা লাগবে না। ক্লে লাগা মানে কি, ক্লের মধ্যে আমরা অর্গানিজমটা দিয়ে দেবো, হোক ক্লে অথবা সার্কেল যেটাই দেই না কেন, তাহলে সেই অ্যারোবিক সাবস্টেন্স থাকতে হবে ওইটার মধ্যে সোক করে, এরপর ওইটা যদি আমরা ক্লে বা সার্কেলের মধ্যে ঘুরাই নিয়ে যেখানে অর্গানিজম দেবো, এবং অর্গানিজম একটা নাম নাইট্রোনাস, নাইট্রোব্যাক্টার, অ্যাজোটোব্যাক্টার, সেডোমোনাস, এর কয়েকটা মিক্স করে যদি ওখানে দেই, তাহলে আমরা এই কয়েকটা সয়েলে ইনকর্পোরেট করতে পারলে সয়েলটা বেশি বেনিফিটেড হবে, ক্রপ প্রোডাকশন ভালো হবে, এই আর কি। এবং সেটাকে আমরা প্লেস মানে করতে পারি। এইটাকে যদি গ্রানুল অবস্থায় মানে শুকনো গ্রানুল অবস্থায় তো বুঝতেই পারতেছো, অথবা সাসপেনশন অবস্থায় আমরা ফারো করে তার মধ্যে দিতে পারি। এই কথাগুলো এখানে আছে বোধহয় কোথাও, ওই যে ফারো অ্যাজ এ স্যালারি সাসপেনশন, মানে ফারো করে যেমন একটা লাঙ্গল টাইনে নিলে ওর মধ্যে যেটা ইয়ে হলো, ওই মধ্যে দিয়ে তুমি স্যালারি সাসপেনশন বলতে এই ওয়াটার লিকুইড ওয়াটারের মতো দিবা ওরকম। Crop response to this residual inoculation procedures is greatest when the soil is first planted with a particular legume. এবং এই ধরনের রেসপন্স প্রথম যখন লেগুম দেওয়া শুরু করবো, তাহলে এটা রেসপন্সটা ভালো হবে। যাকে অনেক কথা বললাম, আমরা আজকে 2টা লেকচারের কথা বললে সময় একটু বেশি নিচ্ছি। এই যে এখানে এসে
ফ্যাক্টরস অ্যাফেক্টিং স্যার হ্যাঁ বলো। আজকে পর্যন্ত রাখা যায় প্লিজ স্যার। এইটা বন্ধই রাখবো, এই যে এটা না হলে এতক্ষণ যে কথাটা বললাম ওটা ভুলে যাবে। ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনোকুলাম সাকসেস, এই কথাটা এটার সাথে আরেকটা যে এখানে ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনোকুলাম সাকসেস, ল্যাঙ্গুয়েজটা বুঝছো তো? ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনোকুলাম সাকসেস। আর যদি বলি ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনোকুলাম সাকসেস ইন সয়েল, তখন আবার একটু কন্ডিশন চেঞ্জ হয়ে যাবে। এটা হলো ইন জেনারেল ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনোকুলাম সাকসেস। তাহলে কি কি ফ্যাক্টর ইনোকুলাম সাকসেস এর কাজ করে? ফ্যাক্টরস অ্যাফেক্টিং ইনোকুলাম সাকসেস ইনক্লুড কনসিডারেশন এট অল স্টেজেস অফ ইনোকুলাম ইউজ। কি হলো? strain selection, culture of strain, carrier preparation, mixing of culture and carrier, maturation, storage, transport application. এরপর আছে a key factor is the success of a rhizobium innovation will be, ওটাকে নাম্বার ওই আগে রাখছি, মধ্যে কিছু ল্যাঙ্গুয়েজ দেও, level of moisture at which cells are maintained. moisture level একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, যেখানে সেলগুলি মেনটেন করা হয়। The peat or clay residual carrier must remain moist prior to sowing. এখন ওই যে পিট অথবা ক্লে residual carrier যদি দাও, সোয়িং এর আগে তাদের একটু ময়েস্ট রাখতে হবে, শুকিয়ে গেলে হবে না। আফটার সোয়িং, the water potential regime of the recipient soil will be a fundamental factor in determining ileogram success. এখন তুমি এটা করার পরে ওয়াটার পোটেনশিয়াল অর্থাৎ ফিল্ডে ময়েশ্চার যদি না থাকে, ড্রাই হয়ে যায়, তাহলে সার্ভাইভ করবে না, বেশি হলে অসুবিধা। সেই জন্য বলছে যে এরকম ওয়াটার পোটেনশিয়াল রেজিম অফ রেসিপিয়েন্ট সয়েল উইল বি এ ফান্ডামেন্টাল ফ্যাক্টর ফর ইন ডিটারমাইনিং ইনোকুলাম সাকসেস। তাহলে ময়েশ্চার একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। দেন এরপরে আসছে সয়েল টেম্পারেচার, ডিফিউজেস ফ্রম লেগুমস, লেগুম থেকে কি ডিফিউশন হয় সেটা, এন্ড অর হায়ার প্লান্টস, লেগুম হোক অথবা হায়ার প্লান্টস, এরা কি রিলিজ করে সেই অর্থে। মাইক্রোবিয়াল অ্যান্টাগনিজম, তুমি একটা দিলে অন্য মাইক্রোঅর্গানিজমের সাথে খেয়ে ফেলে, নেটিভ মাইক্রোঅর্গানিজম আছে, এটা ইনোকুলেট করলে অন্য মাইক্রোঅর্গানিজম খেয়ে ফেলছে, যে আমি কোনো রেসপন্স পাইলাম না, তার মানে আমি যেটা ব্যাকটেরিয়া দিলাম তাহলে তো নাই, তখন অন্য মাইক্রোঅর্গানিজম খেয়ে ফেলছে। ব্যাকটেরিওফেজ অ্যাক্টিভিটি, যে একটা আরেকটা ডিস্টার্ব করে। হ্যাঁ, মাইক্রোবিয়াল প্যারাসিটিজম, একটা আরেকটা প্যারাসাইটিজম খেয়ে, প্রোটোজন, প্রিডেশন, এইগুলি একটা আরেকটা হিন্ডার করে। এই জিনিসগুলো আমাদের খেয়াল করতে হবে, যে সালে দেবো এই ব্যাকটেরিয়াটা দিলে অন্য ব্যাকটেরিয়া খেয়ে ফেলবে কিনা, বা এটাকে আর একটা কাজ করতে দিবে না, থামায় রাখবে। হ্যাঁ, এই জিনিসগুলি, এই ফ্যাক্টরগুলি একটু যে কতগুলি ফ্যাক্টর লেখা আছে 16 নম্বর 15 নম্বর মধ্যে দেখতেছি। হ্যাঁ, এই নাম্বারগুলি মনে রাখবা। এরপরে আমি বলছিলাম যে এখানে ফ্যাক্টরস অ্যাফেক্টিং সাকসেস ইন মাইক্রোবিয়াল ইন সয়েল, ইন সয়েলে গিয়ে আবার একটা অন্যরকম ওই ফ্যাক্টরই আছে, কোনটা ইম্পর্টেন্ট সয়েলের মধ্যে এখন ঢুকলাম না, এখানে থাকলাম। The factors of inorganic success upon the what is inoculum, when it will be effective, state the factors of inoculum success এরকম করে প্রশ্ন হয়। আজকে এর মধ্যে থাকবে নাকি? জি স্যার। পার্সেন্টেজ কতজন হলো দেখো তো, তোমাদের কতজন আজকে ক্লাস করতেছো? স্যার এই মুহূর্তে 47 আছে। তোমাদের স্টুডেন্ট কতজন এই মুহূর্তে? 47 এর আগের কোন মুহূর্ত আছে? জি স্যার। ইনিশিয়ালি কতজন শুরু করছিলা? জি স্যার। ইনিশিয়ালি কতজন শুরু করছিলা? স্যার 59 ছিল শুরুতে, অনেকে আবার ক্যান্টিনে গিয়েছে, তো ক্যান্টিন বন্ধ হয়ে যাবে। আচ্ছা, ওটা 9টার পরও খাও নাই, 9টার পরও যদি ক্যান্টিনের আশা করে বসো, তো 9টার ক্লাস তো 10টার আগে শেষ হবে না, জানা কথা। এনিওয়ে, তো যাই হোক, মোটামুটি যা আগাইলাম, প্রথম চ্যাপ্টার তাড়াতাড়ি করে আগে আসছে, এগুলি তোমাদের খুব বেশি না, সয়েল অ্যাজ হ্যাবিটেটটা একটু দেখে নিব, পড়ছো আগেও। আর এইগুলো বায়োটেকনোলজি তো মোটামুটি শুরু করলাম, ভালোই কাটবে ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, শেষ করি। জি স্যার, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। 10:10 বাজে।